এখানে যেটা ঘটছে তারা সাংবাদিকরা কিন্তু যাচ্ছে এবং কেউ একটা ভালো এরকম অনেক উদাহরণ আছে না যে ভালো একটা ঘটনা ঘটছে পত্রিকায় পাতায় আসছে যে এটা অনুকরণের দৃষ্টান্ত যেরকম হচ্ছে কালকের পত্রিকায় তো একজন রিকশাওয়ালা যে তার টাকাটা 2.5 লক্ষ টাকা তার যে রিকশাওয়ালা নুন আনতে পান্তা ফোড়ায় মানে এই যে সততা এটা কিন্তু সব পত্রিকায় মোটামুটি আমাদের দেশে এটা কিন্তু আমরা মনে করি খুবই স্বাভাবিক ঘটনা যে এটাই হওয়া উচিত কিন্তু আমরা কি দেখি উল্টাটা দেখি মানে কেউ কিভাবে কাকে ঠকাবে কে কিভাবে জানাবেও না সেটা কিন্তু এইজন্য আজকে আমাদের কাছে এটা একটা দৃষ্টান্ত যে হ্যাঁ এখনো আমাদের কাছে সৎ মানুষ আছে ওই নিউজ পত্রিকা দেখে মনে হয় যে টাকাটা মেরে দেওয়াটাই সঠিক ছিল হ্যাঁ কিন্তু এটা কেন না আমরা বিশাল ঘটনা জানা আমাদের কাছে কিন্তু এটাই স্বাভাবিক যে টাকাটা ফেরত দিবে কিন্তু আমাদের সোসাইটিটা এমন পর্যায়ে চলে গেছে যে অনিয়মগুলো হয়ে গেছে। এখানে ফরিদের সাথে যদি একটু অ্যাড করি যদি আপনি আমাদের মানে জার্নালিজমের ইতিহাস দেখেন এই সাবকন্টিনেন্টের তাহলে আপনি দেখবেন যে আমাদের খুব আদি দুইটি স্পেশালাইজেশন আছে একটি হচ্ছে ক্রাইম রিপোর্টিং আর একটা স্পোর্টস রিপোর্টিং আর আমাদের সাংবাদিকতা শুরুই হয়েছিল রাজনৈতিক রিপোর্ট দিয়ে আমরা কিন্তু এই গত 60-70 দশকের শেষ থেকে বের হয়ে আসতে পারিনি এখনো বাংলাদেশের পত্রিকার যত অংশ রাজনীতির খবর থাকে তার খুব অল্প অংশ থাকে সমাজের অন্য খবর এবং আরেকটা হচ্ছে নেগেটিভ খবর যে নেগেটিভ খবর মানে হচ্ছে যে এটা রোগের মতো আর কি নেগেটিভ রোগ যেমন দ্রুত ছড়ায় মানে তাৎক্ষণিকভাবে যে ঘটনাগুলো ঘটে এটি একটি আমাদের ওভারঅল জার্নালিজমের মধ্যে একটা প্রবলেম আছে এখন সারা দুনিয়াতে কোয়ালিটি জার্নালিজমের কথা হচ্ছে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এর কথা হচ্ছে কাজে আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে আপনি দেখবেন যে চেঞ্জ কিন্তু আসছে আপনি যদি দেখেন যে এসএসসি বা এইচএসসি পাস করার ফলের পরে মিডিয়াগুলো কিন্তু খুঁজে বাজ করছে যে ওই একদম কৃষকের একটি ছেলে এতিমখানার একটি ছেলে কিভাবে ভালো করলো এটা কিন্তু মিডিয়া করছে এটি একটি দিক 2 নম্বর হচ্ছে যে মিডিয়া নিজের উদ্যোগেও কতগুলি সেক্টর বার করছে যেখানে শিশুদের একটা ইতিবাচক চিত্র প্রকাশ করা যায় আমার ধারণা যে এটি মিডিয়া করতে পারে মিডিয়ার কাছে আপনি যে কথাটি বললেন মিডিয়ার শক্তিরই একটা দিক যে মিডিয়ার কাছে মানুষের অনেক প্রত্যাশা কিন্তু আবার অন্য দিক থেকে মিডিয়ার লিমিটেশনসও আছে আপনি একটু আগে অনানুষ্ঠানিক আমি জানি হয়তো সেই প্রশ্নটি পরে করবেন যে মিডিয়ার ওনারশিপ ডিজাইনের মধ্যে প্রায়োরিটি থাকে অনেক যদি রাজনৈতিক একজন নেতা একটা মিডিয়ার মালিক হন তাহলে সেই রাজনৈতিকভাবে মোটিভেটেড হয় সেই মিডিয়ার মধ্যে রাজনৈতিক খবরগুলি রাজনৈতিক খবর শুধুমাত্র না উনি যে দলটি করেন সেই দলের খবরটি বেশি এটা যদি কোনো কর্পোরেট হাউস হয় তাহলে কর্পোরেট হাউসের নিউজগুলি বেশি পাবে আপনি যদি আবার ওই অর্থে একেবারে মেহনতি মানুষ শ্রেণী বৈষম্যহীন সমাজ চায় ওই রকম মালিক পাওয়া যেমন কঠিন এবং তারা মালিক হলেও আবার যেহেতু প্রফিট মেকিং এর জায়গায় যাবেন সেই জায়গাটাতে একটা খুব মানে বড় ধরনের তাত্ত্বিক বিষয় আছে সেটি বিতর্ক অনেক লম্বা বিতর্ক হয়তো করা যায় কিন্তু আমি আপনার সাথে একমত যে মিডিয়ার ফোকাস দেওয়ার যথেষ্ট জায়গা আছে আমাদের সোসাইটিতে এমন অনেক জায়গা আছে যেগুলো জায়গাগুলিতে আমরা ফোকাস দিতে পারি না তো সেটার জন্য অনেক মিডিয়ার মানে আমি আজকে যেহেতু মিডিয়া নিয়ে আলোচনা না আমি মিডিয়ার প্রবলেমগুলির কথা বলছি না আমি মনে করি যে আপনি প্রত্যাশা করছেন বা দর্শক যারা তার প্রত্যাশা করছেন এই প্রত্যাশাই হলো মিডিয়ার শক্তির দিকটাকে স্বীকৃতি দেওয়া কাজে মিডিয়াকে এই শক্তিটাকে ভাবতে হবে এবং শক্তিটা যাতে সুষমভাবে বন্টন করা যায় যার যতটুকু প্রাপ্য সেটা বোধহয় আমার মনে হয় মিডিয়ার একটা দায়িত্বের মধ্যে পড়ে জি মঞ্জু ভাই আমার মনে হয় এটা আপনাদের দুজনের কাছেই শেষ প্রশ্ন হবে যে আমরা যে বলি এই প্রজন্মের উপরে যে শোষণ নির্যাতন হচ্ছে সেটার মাত্রা কিন্তু বেড়েই যাচ্ছে এটা দুটোই হতে পারে যে অনেক মিডিয়া আছে সে কারণেও আমরা জানতে পাচ্ছি এটা একটা আর একটা হলো যে জনগোষ্ঠীও বাড়ছে সমস্যাও বাড়ছে সেটাও আর একটা দিক হতে পারে কিন্তু বর্তমানে আমরা দেখি যে বাংলাদেশে অসংখ্য মাল্টি ন্যাশনাল কোম্পানিজ আছে মোবাইল ফোন কোম্পানিজ আছে এবং আমরা নিউজে এরকম টক শোতে বা বিভিন্ন অনুষ্ঠানগুলোতে দেখি 10-15 মিনিট পরেই আপনারা ব্রেকে চলে যান অনুষ্ঠানগুলো করেন অথবা অনেক বড় বড় বিজ্ঞাপন আসে তো এই যে বিজ্ঞাপনের যে অংশটা তারা মিডিয়াকে দিচ্ছে অথবা এই সব মাল্টি ন্যাশনাল কোম্পানি এদেশে ব্যবসা করে যে প্রফিটটা তাদের দেশে নিয়ে যাচ্ছে অথবা তাদের কোম্পানিতে নিয়ে যাচ্ছে সেখান থেকে একটা মিনিমাম পার্সেন্টেজ তো আমাদের দেশের এই অসহায় দুস্থ শিশুদের জন্য অথবা তাদের পুনর্বাসনের জন্য এডুকেশনের জন্য হেলথ কেয়ারের জন্য এটাকে তো তারা সহযোগিতা করতে পারে এটা কি মিডিয়ার মাধ্যমে আমরা এই ক্যাম্পেইনটা করতে পারি যদিও এটা সরকারের দায়িত্ব হওয়া উচিত কেননা সরকারই এগ্রিমেন্ট সাইন করে কোন কোন কোম্পানি এখানে কাজ করবে তো মিডিয়াগুলোও কি এই ব্যাপারে এখন অনেক কর্পোরেট হাউসগুলো কিন্তু শিশুদের নিয়ে কাজ করছে শিশুদের ওদের একটা সোশ্যাল কি একটা সোশ্যাল কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি একটা ওদের একটা প্রজেক্ট আছে হ্যাঁ টার্ম ইউজ করে এবং ওরা
সেভাবে কিন্তু বিভিন্ন কাজ করছে আর কি। না, কিন্তু ফরিদাপ্পা সেটা হয় কি উল্টো, মনে করেন যে কর্পোরেট সেক্টর তাদের পার্ট হিসাবে তারা নির্ধারণ করে কি করবে, কিন্তু যখন তারা আমাদের দেশে কাজ করছে এটা গভর্নমেন্টের অব্লিগেশন হওয়া উচিত, গভর্নমেন্ট তাদেরকে বলবে যে তোমরা এত % দিবা, এবং যখন মিডিয়ার সাথে এগ্রিমেন্ট সাইন হয় তখন মিডিয়া এটা করতে পারে কিনা। আমি একটু সরাসরি বলতে চাই যে আমাদের সব জায়গায় তো একটা কর্পোরেশনাইজ হচ্ছে, ইংরেজিতে কর্পোরেটাইজ যদি বলি, সেটা হচ্ছে সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি কি, যে আপনি ব্যবসা করবেন, লাভ করবেন, তার কিছু অংশ সমাজের জন্য, সমাজ কল্যাণে। আজ থেকে 30 বছর আগে বাংলাদেশকে চিন্তা করে দেখেন, বাংলাদেশে একজন ধনী লোক যার অনেক ধানি জমি আছে, তিনি বছর শেষ হলে পরে তার অনেক টাকা যখন হয় তিনি কি করতেন? একটা এতিমখানা করতেন, একটা স্কুল করতেন, একটা মসজিদ করতেন। দ্যাট ইজ দ্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এখন ওই যে তখন কিন্তু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ছিল না, তখন মনে হতো তিনি ধনী লোক, তিনি হাসপাতাল করবেন, তিনি স্কুল করবেন, তিনি রাস্তা করে দেবেন, তিনি একটা বাজারে ঘর উঠিয়ে দেবেন। ওটাকেই এখন এই যে কর্পোরেট হাউসগুলি একটা নাম দিয়েছে, এবং যেটা আপনি বললেন যে প্রায়োরিটি ঠিক করে এই কর্পোরেট হাউসগুলি, এবং সেই জায়গাতে আপনি যেটি একটি খুব বড় জায়গায় হাত দিয়েছেন, যে এই যে শিশুদের নিয়ে আমরা কথা বললাম, এটা মৌলিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। একজন রাষ্ট্র ব্যবস্থা তাকে নিশ্চিত করতে হবে একটি শিশু জন্মগ্রহণ করার পরপরই তার চিকিৎসার ব্যবস্থা, তার বড় হয়ে ওঠার ব্যবস্থা এবং ভালোভাবে তার বেঁচে থাকার ব্যবস্থাগুলি করা, সেটা তো ব্যাপক দায়িত্ব। কিন্তু আজকে যেহেতু আমরা মিডিয়ার জায়গাটাতে বললাম, আপনার এই ধারণার সঙ্গে মিডিয়ার রেসপন্সিবিলিটি আমার মনে হয় যে কোনো পার্থক্যই নেই, কারণ মিডিয়ার কাজটি কিন্তু এই যে যেখানেই সরকারের মানে অসঙ্গতিগুলি আছে সেই অসঙ্গতিগুলি তুলে ধরা, এবং যাদের কারণে অসঙ্গতিগুলি সৃষ্টি হচ্ছে তাদেরকে চিহ্নিত করা, এবং রাষ্ট্রকে, আইন প্রয়োগকারী সংস্থাকে বা যারা দেওয়ার জায়গাটিতে আছেন তাদেরকে বাধ্য করা যে তোমাদেরকে এই কাজটি করতে হবে। কাজে সেটা যেটা ফরিদা একটু আগে বলার চেষ্টা করেছে, সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি যে এইটুকু সংগঠনের কাজ, এইটুকু মিডিয়ার কাজ, এইটুকু মানে সাংবাদিকের কাজ, এইটুকু সম্পাদকের কাজ, এইভাবে না দেখে আমরা যদি মনে করি যে একটি শিশু যখন একটি ভূখণ্ডে জন্মগ্রহণ করে সেই শিশুটিকে সম্পদ হিসেবে গড়ে তোলার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, সমাজের বৃহত্তর অর্থে। কাজে কি রাজনীতি নির্বিশেষে যারা রাষ্ট্র পরিচালনা করবেন, রাজনীতি নির্বিশেষে যারা মিডিয়া পরিচালনা করবেন, রাজনীতি নির্বিশেষে সরকারি, বেসরকারি এবং কর্পোরেট অর্গানাইজেশন যারা পরিচালনা করবেন, তাদের দায়িত্ব হবে ওই শিশুটিকে সম্পদ হিসেবে তৈরি করা। কারণ যদি শিশুটি সম্পদ না হয় তাহলে তার যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু এই রাষ্ট্রকে, এই সমাজকে এবং সবাইকে বহন করতে হবে। মঞ্জু ভাই এবং ফরিদাপ্পা, আপনাদের দুইজনকেই এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমি মনে করি আজকে আমরা যে আলোচনাটা করলাম শেষটা যদি এইভাবে বলি যে মিডিয়াগুলোর যে দায়িত্ব আছে, সরকারের সবার দায়িত্ব আছে, কিন্তু আমি যেটা বলতে চাই যে আসলে সবার দায়িত্ব, আমরা যখন কথা বলি সবাই এই কথাটাই বলি, ঢালাওভাবে বলাটা ঠিক না। আর আমরা যদি খুব চাইল্ড ফোকাসড না হই, টার্গেট ওরিয়েন্টেড না হই, এবং আমাদের ভিশনটাকে আমরা যদি শার্পেন না করি, তাহলে কিন্তু আমরা ওটা অর্জন করতে পারবো না। তো সেই জন্য মিডিয়ার যে আপনাদের কৌশলপত্র আছে অথবা প্ল্যান অফ অ্যাকশন আছে, সেখানে যদি শিশুদের বিষয়টাকে একটু হলেও প্রায়োরিটি দেওয়া যায়, তাহলে আমি মনে করি সামগ্রিকভাবে আমাদের শিশু জনগোষ্ঠীরা অনেক উপকৃত হবে। তো আপনাদের আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছি। এ পর্যায়ে আমরা আলোচনা করছিলাম যে গণমাধ্যমের ভূমিকা কী হবে আমাদের বাংলাদেশের শিশু কিশোরদের উপর যে শোষণ এবং নির্যাতন হয় সেটা বন্ধে অথবা প্রতিরোধে। আমরা যেটা আলোচনায় বেরিয়ে আসলো যে মিডিয়ার একটা দায়িত্ব তো অবশ্যই আছে, তারা তাদের দায়িত্ব পালনও করছেন, তবে সামগ্রিকভাবে এটা রাষ্ট্রের দায়িত্ব এবং সকল স্তরের জনগণ এবং প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে আমাদের প্রজন্মকে বাঁচাতে হলে এবং সমৃদ্ধ বাংলাদেশ পেতে হলে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য।